কোচবিহারে শাসক নেতার ওপর গুলি চালানোর অভিযোগ। বক্সিরহাট থানার মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি ঘটেছে? দেখো, যেটা অভিযোগ উঠছে যে মহিষকুচি ১ নম্বর অঞ্চলের তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান নিহার বড়ুয়া, তিনি প্রতিদিন ওই তার ক্রাশার মেশিন রয়েছে, সেখানে একটি ঘর রয়েছে, সেখানেই মাঝে মাঝে থাকেন। এবং গতকাল রাত 12:30 নাগাদ, যদিও তিনি সেদিন ছিলেন না, সেই ঘরে তার ভাগ্নে উপস্থিত ছিল এবং তার অভিযোগ যে 12:30 নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই ঘর ভেঙে, শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং সেটা দেখে তার ভাগ্নে সেখানে উপস্থিত ছিল, সে এখানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লাগে। এবং যে তৃণমূল নেতার দাবি যে দীর্ঘদিন থেকেই এই এলাকায় বিজেপি অতটা শক্তিশালী নয়, তৃণমূলের সংগঠন তিনি এখানে করছেন, যার ফলে তৃণমূল তাকে মারার জন্যই সেখানে এসেছিল, কারণ তিনি মাঝে মাঝে ওই ঘরে থাকেন এবং তার দাবি যে বিজেপির মনে হয়েছিল যে সেখানে নিহার বড়ুয়াই রয়েছে, সেই জন্য নিহার বড়ুয়াকেই চক্রান্ত করে মারতেই কিন্তু তারা সেখানে হামলা চালিয়েছিল, এমনটাই ওই তৃণমূল নেতার দাবি। ইতিমধ্যে ঘটনা রাতের পরেই কিন্তু বক্সিরহাট থানার পুলিশ সেখানে যায় এবং পুলিশ সূত্রে খবর সেখান থেকে একটি খোল উদ্ধার হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। যদিও বিজেপির দাবি যে এখানে বিজেপির কোনো ব্যাপার নেই, পুরো তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্যই এই ঘটনা ঘটেছে, বিজেপিকে এখানে মিথ্যে শুধু জড়ানো হচ্ছে। যদিও ইতিমধ্যেই বক্সিরহাট থানার পুলিশ যেটা জানিয়েছে, তারা একটি খোল উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শুভেন্দু, ধন্যবাদ। পার্থ, এর আগে রেশন দুর্নীতি থেকে শুরু করে সেই বিয়ার্ড লটারি সংক্রান্ত যে অভিযোগ এসেছিল কেষ্টমণ্ডলের সময়, সেই সময় আমরা দেখেছি অন্যের অ্যাকাউন্টে সেখানে টাকা রাখা হতো, বদলে তিনি কিছু কমিশন পেতেন। এক্ষেত্রেও সেই একই রকমের অভিযোগ। একবারে এক্ষেত্রে সে একই রকম অভিযোগ এবং তদন্তকারীরা যেটা তদন্ত করতে গিয়ে তারা যেটা মনে করছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে অর্গানাইজড ক্রাইম। এবং সেই অর্গানাইজড ক্রাইম কেন বলছেন, কারণ তারা দেখতে পাচ্ছেন যে কলকাতা শহরে, মূলত তোমাকে বলবো কলকাতা শহরে একাধিক যে থানায় একের পর এক অভিযোগ জমা পড়ছে, সেই তদন্তে ইতিমধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারছেন তাদের অ্যাকাউন্ট কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল যে 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে, তার বিনিময়ে তারা কমিশন হিসেবে 300 টাকা করে পাবে। এবং আলাদা আলাদা যে অ্যাকাউন্ট করে 10,000 করে ঢুকছে, সেখানে দেখতে পাচ্ছি যে একজনের অ্যাকাউন্টে কিন্তু 10,000-এর বেশি ঢুকছে না। সুতরাং একের পর যে অভিযোগ জমা পড়ছে, বুঝতেই পারছো এখানে কিন্তু কার্যত খড়ের কাঁথায় সুদ খোঁজার মতো অবস্থা হচ্ছে, কারণ এই সংখ্যাটা কিন্তু একবার দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে উঠছে। এবং সেক্ষেত্রে গোটাটা মনে করছেন যে বা যারা এই কারবারের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এইরকম অর্গানাইজ ওয়েতে তারা হচ্ছে অ্যাকাউন্টগুলো ভাড়া নিয়েছিল এবং সেই ভাড়া নেওয়া অ্যাকাউন্টে টাকাগুলো পড়ছিল। কিন্তু লিকেজটা কিভাবে হলো, অর্থাৎ এই অ্যাকাউন্ট সেই বদলে যাচ্ছে কিভাবে, সেটা জানতে কলকাতা পুলিশ কিন্তু ফরেন্সিক অডিট করাতে চাইছে অ্যাকাউন্টের এবং সেখান থেকে সেই তথ্য নেওয়ার চেষ্টা করছে। কারণ চোপড়া থেকে দুজনকে গ্রেপ্তার তো করা হলো, তাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে তাদের অ্যাকাউন্টে 10,000 করে পড়েছিল এবং তার পরবর্তীতে তারা জানিয়েছেন তাদেরকে 300 টাকা কমিশন ভিত্তিতে তাদেরকে কিন্তু এই অ্যাকাউন্টগুলো ভাড়া নেওয়া হয়েছিল। সুতরাং এই যে ক্রাইমটা, সেই ক্রাইমের একবারে গোড়া অবধি পৌঁছাতে কিন্তু তাদেরকে যথেষ্টই চিন্তার ভাঁজ ফেলছে কপালে। কিন্তু এক্ষেত্রে তারা যেটা মনে করছে যে এই দুজন যেমন চোপড়া থেকে গ্রেপ্তার হয়েছে বা যারাই অ্যাকাউন্ট ভাড়া নিয়েছিল তাদের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা, পুরোটাই হচ্ছে উত্তর দিনাজপুর কেন্দ্রিক। ওরা উত্তর দিনাজপুর জুড়ে কিন্তু এর যে জাল সেটা বিস্তার করেছে, সেটাই তারা মনে করছে। এবং সেই মতোই উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্তে লালবাজারের গোয়েন্দারা তারা কিন্তু রয়েছে, একদিকে যেমন রাজ্য পুলিশের যারা তদন্তকারীরা তারাও রয়েছে এবং থেকে এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত, কারা কারা যুক্ত রয়েছে ট্যাপ কেলেঙ্কারিতে, সেই একেবারে গোড়া অবধি পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।